সো বুয়েটে আমাদের নিউটনীয় বলবিদ্যা থেকে অ্যাকচুয়ালি দুইটা কোশ্চেন আসছে। তো তার মধ্যে প্রথম কোশ্চেনটা দেখো, যে আমাদের বলা হইতেছে যে এম ভরের একটা স্থির বস্তু আছে, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা সুতার সাথে ঝুলানো। সো ফিগারটা কিরকম হবে? ফিগারটা আমি চিন্তা করতে পারি যে একটা সুতার সাথে এইখানে হচ্ছে এম ভরের একটা বস্তু নিচের মানে ঝুলায় রাখছে নিচের দিক করে। তো তাহলে দেখো যে এখানে তো একটা ভর আছে, সো সেটা স্পেসিফিক ভাবে আমাদেরকে বলে দিছে সেই ভরটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ক্যাপিটাল এম। ওকে, তো এরপরে কি বলা হইতেছে যে এম ভাগ 5, মানে আমাদের এমটা কি, ক্যাপিটাল এমটা হচ্ছে যে স্থির বস্তুটা আছে সেই স্থির বস্তুর ভর। এখন বলা হইতেছে তার 5/1 ভরের একটা বুলেট কত বেগে আঘাত করলে আঘাতের পর বুলেটটি অর্ধেক বেগে বেরিয়ে যায়। সো এই পর্যন্ত আগে আমরা থামি। তার মানে কি, এখানে একটা বুলেট আসবে, এখানে সামনের দিকে একটা বুলেট আসবে। তো এখন এই বুলেটটার ভর কত? ভর হচ্ছে ক্যাপিটাল এম ডিভাইডেড বাই 5। এত ভরের একটা বুলেট সামনের দিকে অগ্রসর হবে এন্ড দেন এই যে বস্তুটা এইটাকে আঘাত করবে। তো এইখানে তো অবশ্যই বুলেটের একটা বেগ থাকবে, যেহেতু বুলেটটা গতিশীল। তো বুলেটের যে বেগটা সেটা ইনিশিয়ালি আমরা যদি ধরি যে ভি, এন্ড দেন এই বুলেটটা বলা হইতেছে কি, যে আঘাতের পর ওই যে বস্তুটা পাইছো না, সেই বস্তুটাকে আঘাতের পর বস্তুটা অপর পাশ দিয়ে বের হয়ে যাবে। সো বের হয়ে যাওয়ার সময় এর বেগটা কত হবে? যখন এদিক থেকেও বের হয়ে যাচ্ছে ওর বেগটা হচ্ছে আমাদের ভি বাই 2, মানে অর্ধেক বেগ হয়ে গেছে। তো এইটুকু থেকে ইনিশিয়ালি এইটুকু থেকে আমাদের মাথায় তো একটা জিনিসই আসবে, আমরা যদি এই টাইপের ম্যাথ করে থাকি, যে এইখানে অবশ্যই ভরবেগের সংরক্ষিত হবে, তাই না? তো তাহলে আমরা ইনিশিয়ালি ভরবেগের সংরক্ষণ সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। সো তাহলে দেখো, ভরবেগের সংরক্ষণ সূত্র। তো তার মানে কি হবে? আমাদের আদি ভরবেগ বা হচ্ছে আমরা বলতে পারি যে বুলেটটা বস্তুটাকে আঘাত করার পূর্বে ভরবেগ আর পরের ভরবেগ সমান, তাই না? তো ইনিশিয়াল আমাদের বুলেটের ভরটা কত? m/5, আর ওর বেগ কত? স্মল বি। প্লাস এখন হচ্ছে আমাদের বস্তুর ভর কত? m। আর এই বস্তুটার ইনিশিয়ালি কি কোনো বেগ ছিল? বস্তুটা তো স্থির ছিল। তো তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জিরো। এটা হচ্ছে আমাদের দুইটা বস্তু একসাথে একে অপরকে আঘাত করার পূর্বে। এন্ড দেন এর পরবর্তীতে যে যখন বুলেটটা বের হয়ে গেছে, তখন আমাদের বুলেটের যে বেগটা সেটা হচ্ছে আমাদের v/2। এটা হচ্ছে বুলেটের ভরবেগ। আর যেই বস্তুটাকে আঘাত করছে সেই বস্তুটার ভর তো হচ্ছে আমাদের ক্যাপিটাল এম, আর ওর একটা বেগ পাবে এই ক্ষেত্রে, সেটা আমি যদি ভি প্রাইম নাম দিয়ে রিপ্রেজেন্ট করি, তো তাহলে এরকম একটা ইকুয়েশন আসবে। তো তাহলে এখান থেকে দেখো যে তুমি কি পাচ্ছ, m/5 v ইকুয়াল টু হচ্ছে আমাদের m/5 ইন্টু v/2 প্লাস এম ভি প্রাইম। তো এখন আমাদের এখান থেকে ভি প্রাইমটা বের করতে হবে। সো তাহলে এখন দেখো যে প্রত্যেকটাতেই তো অ্যাকচুয়ালি একটা করে ক্যাপিটাল এম আছে, তো তুমি ক্যাপিটাল এম গুলাকে বাদ দিয়ে দিতে পারো। আর ভি প্রাইমটা ওই পাশে রেখে বাকি সকল কিছু যদি এই পাশে নিয়ে আসো, তো তাহলে দেখো যে তুমি এরকম একটা কিছু পাবা। এইটা ইকুয়াল টু আসবে আমাদের ভি প্রাইম। ঠিক আছে, এটা ইকুয়াল টু আসবে আমাদের ভি প্রাইম। তো তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, তো তাহলে ভি প্রাইমটা আমাদের কি হবে? ভি প্রাইমটা দেখো লসাগু যদি করি তাহলে 2 - 1 ভি, বা এখান থেকে এটা আসতেছে আমাদের 1/10 ভি। তো তাহলে আমরা যেটা দেখতেছি যে যে বস্তুটা সেটা সংঘর্ষের পর যেই বেগটা পাবে, হ্যাঁ, সেটা হবে বুলেটটা ইনিশিয়ালি ওকে যেই বেগে নিক্ষেপ মানে যেই বেগে আঘাত করছিল তার 10/1 বেগ। বুঝছো? এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। এরপরে আমরা যদি সেকেন্ড পার্টে যাই, সেকেন্ড পার্টে কি বলা হইতেছে যে বস্তুটি একটি উলম্ব বৃত্তাকার পথে সম্পূর্ণ ঘুরতে পারবে, মানে আমাদের কোশ্চেন করতেছে যে এটা অ্যাকচুয়ালি ঘুরতে পারবে কিনা। ঠিক আছে, তো এখন আমাদের কথা হচ্ছে যে এখন আমাদেরকে বের করতে হবে যে ঘুরতে পারবে কিনা, আর যদি ঘুরতে পারেও সেই ক্ষেত্রে বেগটা অ্যাকচুয়ালি কত। এই জিনিসটা অ্যাকচুয়ালি মেনলি আমাদের এখান থেকে বের করতে হবে। সো তাহলে দেখো যে বৃত্তাকার পথে কোনো একটা বস্তু যদি ঘুরতে চায়, তাহলে তার ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে বেগ কি হবে সেটা আগে আমাদের জানতে হবে। তো দেখো আমি এখানে একটু বুঝাই জিনিসটা। অ্যাজ লাইক যে এইটা হচ্ছে আমাদের একটা বৃত্তাকার পথ, কোন একটা বস্তু এই বৃত্তাকার পথে ঘুরতেছে। সো তুমি এটাকে চারটা ভাগে ভাগ করতে পারো, চারটা ভাগে ভাগ করতে পারো। তো এখন আমরা অ্যাকচুয়ালি একাডেমিকে এটা শিখে আসছি যে কোন একটা বস্তু যদি বৃত্তাকার পথে এইভাবে করে ঘুরতে থাকে, এভাবে করে যদি ঘুরতে থাকে, তো তাহলে একদম টপ পয়েন্টে
ওর যে ভেলোসিটিটা সেটা হচ্ছে আমাদের রুট ওভার জি ইন্টু আর। ওকে, এটা আমাদের হচ্ছে যে একদম সূত্রের মতোই, যে উপরের যে ভেলোসিটিটা সেটা হচ্ছে রুট ওভার জি ইন্টু আর। আর প্রতি 1/4, দেখো আমি বৃত্তটাকে কি টোটাল 4টা ভাগে ভাগ করছি, তো তাহলে প্রতি 1/4 পার হওয়ার পরে এই রুটের ভিতর জি আর এর সাথে আরো 2 জি আর যোগ হয়, বুঝছো? প্রতি 1/4 মানে 1/4 অংশ পার হওয়ার পরে বেগের মানটা এই দিক থেকে দেখো বৃদ্ধি পাবে না, এদিক থেকে বৃদ্ধি পাবে, আর এইদিকে যখন উপরের দিকে উঠবে তখন হ্রাস পাবে। তো যখন বৃদ্ধি পাবে সে বৃদ্ধির পরিমাণটাও আমাদের 2 জি আর, মানে রুটের ভিতরে 2 জি আর পরিমাণ বৃদ্ধি পাবে, আর হ্রাস পেলেও রুটের ভিতরে 2 জি আর পরিমাণ হ্রাস পাবে। মানে এটা আমি যদি এখানে লিখি যে প্রতি 1/4 অংশ পার করার পর আমাদের যে বেগটা হবে, মানে এটা কার বেগ? এটা অবশ্যই হচ্ছে যে বৃত্তাকার পথে যে বস্তুটা ঘুরতেছে সেই বস্তুটার বেগ কিন্তু। তো বেগটা হবে কি, আমরা এভাবে লিখতে পারি, আগে যেই বেগটা ছিল সেই বেগটা তার সাথে প্লাস মাইনাস 2 জি আর। যদি বেগটা বাড়ে, হ্যাঁ, প্লাস দিয়ে কি বোঝাচ্ছি, যদি বেগটা অ্যাকচুয়ালি হচ্ছে যে দেখো এই 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 পোর্শনটা ও যখন এইভাবে এভাবে আসবে তখন তো বেগটা অ্যাকচুয়ালি বাড়বে। তো তখন, বা আমি বলতে পারি যে যখন ডিরেকশনটা এভাবে, তখন অ্যাকচুয়ালি আমাদের বেগটা বাড়বে, তো তখন কত যোগ হবে? 2 জি আর। আর যখন এই যে এই পার্টটা তো অ্যাকচুয়ালি উপরের দিকে উঠতেছে এরকম একটা কিছু, এভাবে করে যখন এই পার্টটা তো বেগ কমবে। সো এই পার্টটা যদি বেগ কমে, ঠিক আছে, মানে বৃত্তাকার পথে যদি একটা ঘোরা, তাহলে একটা পোর্শনে বেগ কমবে আর একটা পোর্শনে বেগ বাড়বে, ঠিক আছে? তো তাহলে সেই পার্টটা কমবে কত? ওই যে ওই রুটের ভিতর 2 জি আর পরিমাণই আমাদের হচ্ছে কমবে, ঠিক আছে? এটা কখন? নেগেটিভ হবে, যখন উপরের দিকে ওঠার মতো একটা সিচুয়েশন হবে আর কি। তো তাহলে দেখো আমি সিম্পলি এখান থেকে কি বলতে পারি, যে এই পোর্শনটায়, এই যে এখানে যদি আমি স্পর্শক চিন্তা করি, তাহলে এইখানে আমাদের যে বেগের মান সেটা কি হবে? রুট ওভার জি আর এর মধ্যে আরো 2 জি আর যোগ হবে, বুঝছো? তো তাহলে এটা আমাদের হয়ে যাবে কত? 3 জি আর। ওকে, তারপর এরপরে এইখানে আসবে, এখানে তো আরেক 1/4 আরেকটা পয়েন্ট, তো এইখানে বেগটা কত হবে? তো এইখানে দেখো আগে কত ছিল? আগে ছিল আমাদের 3 জি আর, এইটার সাথে আরো যোগ হবে 2 জি আর, 3 জি আর প্লাস 2 জি আর। তো তাহলে এইখানে আমাদের কত হবে? 5 জি আর, বুঝছো? তো এখন এইখানে কত হবে? এট লাস্ট আমরা যদি এই পয়েন্টটা যদি দেখাই, এই যে এখন তো উপরের দিকে উঠতেছে, তাই না? তো একটু আগে বললাম যে উপরের দিকে উঠলে অ্যাকচুয়ালি আমাদের বেগটা কি কমবে। তো তাহলে এইখানে দেখো যে কতটুকু কমবে? 2 জি আর পরিমাণ কমবে। তো আগে কত ছিল? 5 জি আর, তার থেকে কতটুকু কমবে? 2 জি আর, তাহলে এখানে কত হবে? 3 জি আর, ঠিক আছে? তো তারপরে দেখো এটা কিন্তু এখন অটোমেটিক্যালি মিলে গেছে। এখন এইখানে যদি 3 জি আর হয়, এইখানে বেগটা কত হবে? তার থেকে 2 জি আর কমবে, তাহলে 2 জি আর কমলে এখানে আমাদের বেগটা কত আসবে? আলটিমেটলি রুট ওভার জি আর আসবে, বুঝছো? তো তাহলে এইটা হচ্ছে কোন একটা বস্তু যদি বৃত্তাকারে ঘুরতে চায়, তাহলে তার বিভিন্ন অবস্থানে বেগের মান কি হবে সেইটার একটা কমন রিপ্রেজেন্টেশন। আর সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে এভাবেই, তুমি এভাবেই সবচেয়ে ইজিলি মানে মনে রাখতে পারো আর কি। তো এখন আমাদের এইখানে দেখো, এইখানে আমি যদি বস্তুটাকে একটু যদি ফিগারটা আরেকবার এখানে রিড্র করি, সো মানে কি চাচ্ছে কোশ্চেনটা সেটা দেখো। কোশ্চেনে অ্যাকচুয়ালি দেখো কি বলতেছে, যে আমাদের এইটা একটা উলম্ব পথে গতিশীল হবে, উলম্ব পথে এইটা অ্যাকচুয়ালি গতিশীল হবে। সো তাহলে এখান থেকে তুমি সিম্পলি বলতে পারো না যে এইটা হচ্ছে এরকম ভাবে ঘুরে যাবে, আসলে এরকম ভাবে জিনিসটা ঘুরে যাবে, এরকম ভাবে ঘুরে এই দিক দিয়ে আবার একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে, বুঝছো? So এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের চাচ্ছে, এখান থেকে ধরতে পারি যে একটা গতিপথ, মানে বোঝার সুবিধার্থে ধরে নেওয়া যে এটা একটা গোল গতিপথ আর কি, ঠিক আছে? তো তাহলে এখানে আমাদের কন্ডিশনটা কি হবে? ওই যে মাত্র শিখে আসলাম, যদি বৃত্তাকার পথে ঘুরতে চায়, তাহলে এই যে এখানেই তো অ্যাকচুয়ালি আমাদের বুলেটটা আঘাত করতেছে। তো তাহলে ও এমন একটা বেগে আঘাত করতে হবে যেই বেগটার কারণে বস্তুটা এমন একটা মোমেন্টাম পাবে যার ফলে পুরোটা বৃত্ত একবার ঘুরতে পারবে, তাই না? তো তাহলে এখন দেখো যে এইখানে কত বেগে আঘাত করলে এটা সম্পূর্ণ বৃত্তটা ঘুরতে পারবে, সেটা আমি এই যে মাত্রই দেখলাম যে রুট ওভার 5 জি আর। তাহলে আমি কি বলতে পারি না যে এই মাত্রই তো আমি ভরবেগের সংরক্ষণশীল সূত্র থেকে এই বস্তুটার বেগ বের করছিলাম, সেটা হচ্ছে বি প্রাইম, বি প্রাইমের মানটা হচ্ছে আমাদের ভি ডিভাইডেড বাই 10, ঠিক আছে? তো তাহলে আমি কি বলতে পারি না যে ভি ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু হবে আমাদের রুট ওভার 5 জি আর, এটা তো বলা যায়, ঠিক আছে? তো তাহলে এইখান থেকে দেখো যে আমাদের বস্তুটার বা আমাদের বুলেটটা অ্যাকচুয়ালি কত বেগে আঘাত করলে আমাদের বস্তুটা একটা বৃত্তাকার পথ ঘুরতে পারবে, সেই বেগটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। সেটা হচ্ছে কি, রুট ওভার 5 জি আর ইন্টু 10, ঠিক আছে? তো তাহলে এইটা আসবে আমাদের দেখো 9.8, আর আর এর মানটা কত? তো আর এর মানটা বলতে অ্যাকচুয়ালি ওই যে সুতার যে দৈর্ঘ্যটা সেটাই, কিন্তু সেটা কত? 0.5। তো তাহলে এখানে তুমি সিম্পলি 0.5 গুণ দাও আর এইটার সাথে
সম্পূর্ণটাকে রুট করে 10 দিয়ে গুণ। তো এটা যদি করো ইন টোটাল আমাদের অ্যান্সারটা আসবে 49.49 মিটার পার সেকেন্ড। সো আই গেস যে কোশ্চেনটা বোঝা গেছে, অ্যান্সারটা বুঝতে পারছো যে উলম্ব বৃত্তাকার পথে সম্পূর্ণরূপে ঘুরতে পারবে। তো মেইনলি হচ্ছে আমাদের কত বেগে আঘাত করলে সেই জিনিসটাই কিন্তু জানতে চাইছি, যে দেখো কত বেগে আঘাত করলে আঘাতের পর বুলেটটি অর্ধেক বেগে বেরিয়ে যাবে এবং বস্তুটি অ্যাকচুয়ালি একটা সম্পূর্ণ উলম্ব বৃত্তাকার পথে ঘুরতে পারবে। সো আলটিমেটলি আমরা কিন্তু এখান থেকে সেই বুলেটের বেগটাই বের করছি। ওকে, সো এখন আসি আমাদের নেক্সট কোশ্চেন। দুইটা কোশ্চেন আসছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেনটা। তো এই কোশ্চেনটা কি বলা হইতেছে, দেখো আমাদের বলা হইতেছে যে 10 মিটার দীর্ঘ, বুঝছো, 10 মিটার দৈর্ঘ্যের বা দীর্ঘ একটা নৌকা পূর্ব পশ্চিমমুখী। সো আমরা হচ্ছে আগে যে জিনিসটা করব যে ডিরেকশনটা ডিফাইন করি। এই উপরের দিকটা হচ্ছে আমাদের উত্তর, তুমি এভাবে মনে রাখতে পারো, উপরে উত্তর, ঠিক আছে, এটা মনে রাখলে ইজি। আর নিচের দিকটা, একদম নিচের দিকটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দক্ষিণ। আমি একটু ছোট করে আঁকি। তো এটা হচ্ছে দক্ষিণ। আর আমাদের হাতের যে ডান দিক সেটা হচ্ছে পূর্ব, আর হাতের বাম দিক এটা হচ্ছে আমাদের পশ্চিম, বুঝছো। তো এখন আমাদের কি বলা হইতেছে যে একটা নৌকা পূর্ব পশ্চিম মুখী, বুঝছো। তো তাহলে আমি চিন্তা করতে পারি না যে নৌকাটা আসলে এরকম একটা অবস্থায় আছে। এটা ধরে নেওয়া যে একটা নৌকা, ঠিক আছে, এটা একটা নৌকা, এখানে একটা নৌকা আছে। ওকে, তো তাহলে এখন কি বলা হইতেছে যে 50 কেজি ভরের একজন বালক নৌকার এক প্রান্ত থেকে 4 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে, ঠিক আছে। তো কোন প্রান্ত সেটা তো স্পেসিফিক ভাবে বলে নাই। সো আমি চিন্তা করি যে এইখানে একটা বালক ছিল, এই প্রান্তে একটা বালক ছিল। তো এই প্রান্তে যে বালকটা, সে কি করছে, সে হচ্ছে উত্তর দিকে লাফ দিছে। উত্তর দিকটা কি অ্যাকচুয়ালি তার এইদিকে। তো সে এই দিকে লাফ দিছে, বুঝছো। তো এরপরে বলা হইতেছে যে সে কত বেগে লাফ দিছে, তার বেগটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আর তার ভরটা কত, তার ভরটা হচ্ছে 40 কেজি। তো তাহলে এখানে ইনফরমেশন গুলো আমরা একটু ছোট করে লিখে রাখি, যে তার ভরটা হচ্ছে 40 কেজি, আর সে কত বেগে লাফ, সরি ভরটা ভরটা হচ্ছে আমাদের 50 কেজি। সো ভরটা হচ্ছে আমাদের 50, সো এখানে হবে আমাদের 50। আর সে কত বেগে লাফ দিচ্ছে সেটা হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড। ওকে, তো এরপরে দেখো যে অপর একটা বালক, তার ভর অ্যাকচুয়ালি 40 কেজি, ঠিক আছে। তো সে কোথা থেকে লাফ দিছে, সে হচ্ছে আমাদের এই নৌকাটার ঠিক মধ্যবিন্দুটা তো এখানে, তাই না। সো এইখান থেকে সে লাফ দিছে, বুঝছো। তো তাহলে আমি চিন্তা করতে পারি যে এইখানে একটা বালক আছে, এইখানে একটা বালক আছে। সো এই বালকটা সে কি করছে, সে হচ্ছে দক্ষিণ দিকে মানে এই বরাবর লাফ দিছে, বুঝছো, অন্য কালি নেই। সো সে হচ্ছে আমাদের দক্ষিণ দিক বরাবর লাফ দিছে, এই বরাবর। ওকে, সো এখন তারও একটা ভর ছিল, তার ভরটা ছিল 40 কেজি, আর তার যে বেগটা ছিল সেইটা হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের ইন টোটাল সিনারিও। এখন আমাদেরকে এখান থেকে দুইটা জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে নৌকার রৈখিক ভরবেগ, আর একটা হচ্ছে কৌণিক ভরবেগের, দুইটারই পরিবর্তন চাচ্ছে, বুঝছো। তো একটা হচ্ছে আমাদের রৈখিক ভরবেগের পরিবর্তন, আর একটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের পরিবর্তন। তো তাহলে আমরা ফার্স্টে যেটা দেখি সেটা হচ্ছে রৈখিক ভরবেগের কি পরিবর্তন হচ্ছে, তারপর আমরা কৌণিকটা দেখবো। ওকে, সো আমরা রৈখিক ভরবেগের ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখো যে আমাদের ডিরেকশন একটা ব্যাপার এখানে ইম্পর্টেন্ট, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তো যেহেতু ডিরেকশনের ব্যাপারটাও চলে আসতেছে, সো আমরা নর্মালি দুইটা ফর্মুলাই ইউজ করতে পারি। রৈখিক ভরবেগটা অ্যাকচুয়ালি অবশ্যই সংরক্ষিত হবে লাফ দেওয়ার পরে আর হচ্ছে লাফ দেওয়ার আগে। তো ইনিশিয়ালি হচ্ছে আমরা নর্মালি যেটা জানি যে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু হচ্ছে আমাদের m1v1 প্লাস m2v2। এটা হচ্ছে আমাদের নর্মাল রৈখিক ভরবেগের যে সূত্র সেটা। তো এখন যেহেতু এখানে ডিরেকশনটা চলে আসতেছে, সো ডিরেকশনটা নিয়ে আমরা যদি আলাদা ঝামেলা না করতে চাই, তো তখন দেখা যাবে যে এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে চাই, তো যেহেতু ডিরেকশন চলে আসতেছে, তো তাহলে এক্স অক্ষের জন্য একবার অ্যাপ্লাই করতে হবে, ওয়াই অক্ষের জন্য একবার অ্যাপ্লাই করতে হবে, তারপর আবার তাদের দুইজনের লব দিয়ে বের করতে হবে। সো ব্যাপারটা তখন অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমরা যখন এরকম ডিরেকশন চলে আসবে, তখন প্রত্যেকটা ম্যাথ অ্যাকচুয়ালি আমরা এই ভেক্টর, এই যে ফর্মুলাটা আছে না, মাত্র যে ফর্মুলাটা দেখলাম, এই ফর্মুলাটাই হচ্ছে যে ভেক্টর রূপ, সেটা দিয়ে করা ট্রাই করবো, তাহলে ব্যাপারটা আমাদের জন্য অনেক বেশি ইজি হবে। তো আমি যদি বলতে চাই, তো তাহলে দেখো যে এখানে আমাদের এটার ভেক্টর কি হবে, দেখো এম তো আর ভেক্টর না, তাই না। তাহলে ভেক্টর কে, বেগগুলা। তো তাহলে প্রত্যেকটা মানে বেগের উপর তুমি ভেক্টর সাইন দাও। তো তাহলে তুমি যে ফর্মুলাটা পাবা সেটাই মূলত তোমার হচ্ছে এই ফর্মুলাটার ভেক্টর রিপ্রেজেন্টেশন।
আই গেস যে এটা একদম ক্লিয়ার। তো আমরা হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে অ্যাকচুয়ালি করব, বুঝছো? তো তার আগে আমরা ডিরেকশনটা নিয়ে একটু ক্লিয়ার হয়ে নেই। সো ডিরেকশনটা আমরা কিভাবে ধরবো? মেইনলি তো আমাদের আই জে কে এর সাথে তুলনা করে ধরতে হবে। তো এখানে আই জে দিয়ে তুলনা করলে হয়ে যাবে, আই আর জে দিয়ে তুলনা করলে হয়ে যাবে, কে টা লাগতেছে না। তো দেখো যে আমরা যদি অক্ষ ব্যবস্থা দেখি, অক্ষ ব্যবস্থার ক্ষেত্রে এই বরাবর হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আই, আর ওয়াই অক্ষ যেটা সেটা হচ্ছে আমাদের জে। আর আই এর অপোজিট ডিরেকশনে সেটা হচ্ছে আমাদের মাইনাস আই ভেক্টর, জে এর অপোজিট ডিরেকশনে সেটা হচ্ছে আমাদের মাইনাস জে ভেক্টর, বুঝছো? সো এই চারটা জিনিস যদি মনে রাখো তাহলে এই ম্যাথটা সলিউশন তুমি ইজিলি করতে পারবে, বুঝছো? সো তাহলে চলো এখন আমরা স্টেপ বাই স্টেপ আগাইতে থাকি। তো আই জে মাইনাস আই মাইনাস জে এই কয়েকটা ডিরেকশনই এখানে কাজে লাগবে আসলে। তো তাহলে আমাদের ইনিশিয়ালি দেখো, ইনিশিয়ালি যদি আমরা জিনিসটা দেখার ট্রাই করি যে লাভ দেওয়ার পূর্বে দেখো এখানে স্পেসিফিক ভাবে যেহেতু বলে নাই যে নৌকাটা কি হইছে না হইছে, মানে আমরা ধরেই নেই যে নৌকাটা ইনিশিয়ালি স্থির ছিল। তো এইটা অ্যাকচুয়ালি যেহেতু কোশ্চেনে বলা নাই ইনফরমেশনটা, সো আমরা এখানে কোশ্চেনে ছোট করে লিখবো যে ধরি ইনিশিয়ালি। সো তাহলে দেখো, তো তখন তো অ্যাকচুয়ালি আমাদের যেই বালক দুইটা আছে তারা লাফ দেয় নাই। তো তাহলে তাদেরও কোনো ভরবেগ নাই, নৌকারও কোনো ভরবেগ নাই। তো ইনিশিয়ালি আমাদের ইন টোটাল ভরবেগের মানটা কত? 0, বুঝছো? তো এরপরে দেখো লাফ দেওয়ার পরে কি হয়েছে। লাফ দেওয়ার পরে নৌকা একটা বেগ পাবে, এন্ড দেন নৌকার একটা ভর আছে, সো সেই ভরটা আমরা জানি না। তো অ্যাজ লাইক যে আমরা ধরে নিলাম যে নৌকার যে ভরটা সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এম। ওকে, তো তাহলে এখান থেকে দেখো যে নৌকার এখন কিন্তু শুধুমাত্র নৌকাটাই পড়ে আছে, দুইটা বালক ছিল তাদের ভরটা কিন্তু চলে গেছে 40-50, এটা কিন্তু ওই এম এর সাথে, ক্যাপিটাল এম এর সাথে যোগ হবে না। যদি এটা লাভ দেওয়ার পূর্বে হইতো তো তখন অ্যাকচুয়ালি তুমি লিখতা যে এম প্লাস 40 প্লাস 50, বুঝছো? তো তাহলে এখন আমি যদি নৌকার ভরবেগ চিন্তা করতে চাই তাহলে নৌকার ভর কত? ক্যাপিটাল এম। আর এটা লাভ দেওয়ার পরে, সো দ্যাটস এ ক্যাপিটাল এম জাস্ট। আর বেগ কত? বেগটা আমি তো জানি না যে নৌকাটা কোন দিকে কত বেগে যাবে, সেটা আমি বের করব, সেটা হচ্ছে আমাদের ভি, এটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম যে ভি। আর যেহেতু ভেক্টর সেটা হচ্ছে আমরা একটা উপরে ভেক্টর সাইন দিলাম। তো এখন বাকি দুইটা বালকের যদি এখন ভরবেগ চিন্তা করি, সো আমরা ইনিশিয়ালি এই বালকটা যদি দেখি সে লাভ দিছে কোন দিকে? উত্তর দিকে, বুঝছো? তো এই বালকটা লাভ দিছে উত্তর দিকে, আর উত্তর দিক বরাবর আমরা যে ভেক্টর জানি সেটা কি? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জে ভেক্টর, সেটা হচ্ছে আমাদের জে ভেক্টর। তো এখন সেটা যদি জে ভেক্টর হয় তাহলে এখানে ভর বেগ আমাদের m1 v1 তার উপর ভেক্টর, তাই তো? তো তাহলে আমরা এটা নর্মালি এভাবেই বলতে পারি না যে এখান থেকে এই জিনিসটা কি হবে? এটা হচ্ছে আমাদের, সরি 50, এটা হচ্ছে আমাদের ভর, আর তার সাথে 4j, এটা এটা হচ্ছে আমাদের ভরবেগ। পরেরটার ক্ষেত্রে আমাদের কি হবে? সো পরের বালকটার ক্ষেত্রে দেখো যে 40 আর হচ্ছে 5, এই দুইটা জিনিসের গুণ হবে। আর ডিরেকশনটা কোন দিকে? দেখো দক্ষিণ যেহেতু, তাহলে এটা হবে আমাদের কি? মাইনাস জে হবে। এটা তো বোঝার কথা। তো তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি যে 40 ইন্টু -5j, বুঝছো? এটা আই গেস যে সমস্যা হওয়ার কথা না কারো। তো তাহলে এই তো ইন টোটাল, এটা হচ্ছে ইন টোটাল আমাদের ভরবেগ আর কি, ভরবেগের সংরক্ষণশীল যে সূত্রটা সেটা। তো এখন এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, তো দেখো যে 0 ইকুয়াল টু কি আসবে? এম ভি ভেক্টর প্লাস, এখানে দেখো এখানে আসবে আমাদের 200 জে, আবার এখানে আসবে আমাদের -200 জে, বুঝছো? তো তাহলে আলটিমেটলি তুমি যদি এখান থেকে বি প্রাইমের মানটা বের করতে চাও, তো তাহলে দেখো যে সম্পূর্ণ জিনিসটা চলে আসতেছে ওই পাশে 0, আর 0 কে যদি তুমি এম দিয়ে ভাগ করো, 0 কে যদি তুমি এম দিয়ে ভাগ করো, তো তাহলে আলটিমেটলি এখানে একটা 0 ভেক্টর পাবা। এটা অবশ্যই 0 ভেক্টর হবে, কেন? কারণ বেগ তো ভেক্টর, আর 0 ভেক্টর, সো অবশ্যই ভেক্টর সাইনটা আমাদের দিতে হবে, বুঝতে পারছো? বেগ নাই কিন্তু তার একটা তো মানে যে 0, এটাকে অ্যাকচুয়ালি ভেক্টরের মাধ্যমে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে আসলে, ঠিক আছে? তো তাহলে আমরা কি বলতে পারতেছি যে ফাইনালি যেটা হয়েছে, ফাইনালি আমাদের কি হয়েছে যে নৌকাটা এখানে স্থির আছে, নৌকাটি স্থির, বুঝছো? তো এখন আমাদের কথা হচ্ছে যে কোশ্চেনে কিন্তু চায় না, এটা চায় না, কোশ্চেনে চাইছে যে রৈখিক ভরবেগ যেটা সেটার পরিবর্তন চাইছে। তো আমাদের বের করতে হবে অ্যাকচুয়ালি পরিবর্তনটাই। তো ইনিশিয়ালি তো 0 ছিল, এন্ড দেন এখানে কার রৈখিক ভরবেগ চাইছে সেটা দেখো, নৌকার কিন্তু। তো দ্যাটস ওয়াই আমরা নৌকার বেগটাই বের করছি, কথা বুঝতে পারছো? নৌকার চাইছে, সো দ্যাটস ওয়াই আমি নৌকার বেগটা বের করছি। তো নৌকার ইনিশিয়ালি ভরবেগ কত ছিল?
জিরো। ফাইনাল ভরবেগ কত হয়েছে? জিরো। তো তাহলে আমি বলতে পারি না এভাবে, একটু যদি ডিটেলসে লিখি, তো তাহলে লাফ দেওয়ার পূর্বে ওর যে ভরবেগ ছিল, ভরবেগ অবশ্যই একটা ভেক্টর রাশি, সেটা আমাদের পি ওয়ান ভেক্টর, সেটা ছিল জিরো, জিরো ভেক্টর। এরপর লাফ দেওয়ার পরে লাফ দেওয়ার পর তাহলে সেটা যদি আমরা পি টু দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটাও অ্যাকচুয়ালি আমাদের জিরো ভেক্টর। তো তাহলে ডেল পি ভেক্টরটা অ্যাকচুয়ালি আলটিমেটলি আমাদের জিরো, মানে পরিবর্তনটা যেটা সেটা আলটিমেটলি আমাদের জিরো আসবে। বুঝছো? তো এইটা ছিল আমাদের প্রথম পার্ট। এরপরে বলছে যে নৌকার কৌণিক ভরবেগের পরিবর্তন বের করো। ওকে, সো তাহলে এইটা আগে একটু থিওরি দেখি, কারণ এখানে একটু থিওরি ইম্পর্টেন্ট। কৌণিক ভরবেগের পরিবর্তন। সো এখন আমাদের কৌণিক ভরবেগের পরিবর্তন এইটা কখন হবে? সো আমরা জানি এইটা হচ্ছে তখনই হবে যখন বস্তুতে ঘূর্ণায়ন আছে। যখন বস্তুতে ঘূর্ণায়ন আছে তখনই কেবলমাত্র আমাদের কৌণিক ভরবেগের পরিবর্তন হবে। ওকে, তো তাহলে তুমি যদি একটা বস্তু চিন্তা করো এরকম, ঠিক আছে, সো এই বস্তুটা কখন ঘুরবে এইটা এখন আমরা দেখি। যে আমি বুঝতে পারছি তো যে ঘূর্ণন আছে, দ্যাট মিনস ওইখানে কৌণিক ভরবেগের পরিবর্তন হইতে পারে। এখন কথা হচ্ছে ঘূর্ণনটা কখন হবে। তো চিন্তা করো যে এইটা যদি একটা বস্তু হয়, তাহলে প্রত্যেকটা বস্তুরই একটা সেন্টার অফ মাস থাকে। বুঝছো? সেন্টার অফ মাস থাকে। তো এরকম শেপের বস্তুর জন্য সেন্টার অফ মাস হয় একদম মিডলে। তার মানে এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সেন্টার অফ মাস। বুঝছো? সেন্টার অফ মাস, বা এটাকে COM দিয়ে লেখা হয় আর কি। বুঝছো? তো এখন সেন্টার অফ মাস আছে। সো এখন তুমি কি করলা, যে এই বস্তুটার বিভিন্ন পোর্শনে বল অ্যাপ্লাই করলা। একটা বল অ্যাপ্লাই করলা এখান দিয়ে, আরেকটা বল অ্যাপ্লাই করলা এখানে, আরেকটা বল অ্যাপ্লাই করলা এখানে। ঠিক আছে, আমি তিনটা বল দেখাইছি অ্যাজ লাইক যে এখনকার জন্য এইটুকু বুঝলেই এনাফ। তো তাহলে দেখো যে প্রথম এই বলটা একদম এই প্রান্তে, সেকেন্ড এই বলটা এই প্রান্তে, আর আমাদের থার্ড যে বলটা, এইটা কিন্তু আমাদের সেন্টার অফ মাসে অ্যাপ্লাই করছি। বুঝছো? সেন্টার অফ মাসে আমাদের বলটা অ্যাপ্লাই করছি। তো এখন কোনো একটা বল সেন্টার অফ মাসে অ্যাপ্লাই করলে সেটার জন্য কি বস্তু কখনো ঘুরবে? সেটার জন্য কিন্তু বস্তু কখনোই ঘুরবে না। এটা কিন্তু আমাদের কমন সেন্স থেকে আমরা বলতে পারি। তুমি চিন্তা করো যে তোমার হাতে একটা কলম নিচ্ছ, কলম নিয়ে তুমি ঠিক মাঝ বরাবর একটা বল অ্যাপ্লাই করছো, দেখো এটা কিন্তু ঘুরবে না, কখনোই ঘুরবে না। কিন্তু সেম পরিমাণ বল তুমি যদি কোনো একটা কলমের যে কোনো একটা প্রান্তে দাও, তাহলে দেখবা সেটা একটা ঘূর্ণয়নের মতো একটা মুভমেন্ট তৈরি হইতেছে। বুঝছো? তো তাহলে আমি বলতে পারি না যে বলটা যেই বলটা এখানে, এটা যদি আমাদের F1 হয়, এটা যদি আমাদের F2 হয়, এটা যদি আমাদের F3 হয়, তাহলে F2 যে বলটা আমাদের সেন্টার অফ মাসে আছে, সেই বলটার জন্য আমি কখনোই ঘূর্ণয়ন পাবো না। তো তাহলে এটার জন্য আমি ঘূর্ণয়ন পাবো না। আর এটার জন্য যদি আমি ঘূর্ণয়ন না পাই, তাহলে ওর জন্য কৌণিক ভরবেগের কোনো পরিবর্তনও পাবো না। এটা ক্লিয়ার আই গেস সবার? তাহলে এইটার জন্য আমি কোনো কৌণিক ভরবেগ সেটার কোনো পরিবর্তনও দেখতে পাবো না। বুঝছো? সো তাহলে এই কনসেপ্টটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে তোমার দেখো যে আমাদের যে নৌকাটা ছিল, নৌকাটার একটা বালক ঠিক মাঝখান থেকে লাফ দিছে, একদম মাঝখান থেকে লাফ দিছে। সো এই নৌকাটা আমাদের সেন্টার অফ মাস যেটা, সেটা ছিল ঠিক মিডলে। আর সে মিডল থেকেই লাফ দিছে, বা মিডলে দেখো লাফ দিলে তো অ্যাকচুয়ালি একটা বিপরীতমুখী বল অ্যাপ্লাই করবাই, তাই না? মানে লাফটা কিভাবে দিতেছো, তুমি মাটিতে একটা ধরো মাটি থেকে যদি লাফ দাও, তাহলে মাটিকে তুমি একটা বল দিয়ে নিচের দিকে প্রেসারাইজ করতেছো, আর যার ফলে তুমি উপর দিকে উঠে যাচ্ছ। তো তাহলে নৌকাটার ক্ষেত্রে তো সেম। তো এখানে ও নিচের দিকে, মানে নৌকাতে একটা বল অ্যাপ্লাই করে তারপরেই তো লাফটা দিচ্ছে। তো তাহলে সেই বলটার জন্য এখানে কোনো ঘূর্ণন হবে না। কেন? কারণ সে সেন্টার অফ মাসে থেকে লাফটা দিছে। বুঝছো? তো এখন এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, তো তাহলে আমি কি বলতে পারতেছি যে আমি এখানে কৌণিক ভরবেগের পরিবর্তন পাবো শুধুমাত্র এই যেই আমাদের বালকটা আছে তার জন্য। শুধুমাত্র এই বালকটার জন্যই কিন্তু আমাদের কৌণিক ভরবেগের পরিবর্তনটা আমি এখানে দেখতে পাবো। বুঝছো? ওকে, সো এখন আমি একটু ক্যালকুলেশন দেখায় আসি। তো তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশনে আসলাম? যে কোনো বল সেন্টার অফ মাসে না থেকে যদি অন্য যে কোনো পজিশনে থাকে কোনো একটা বস্তুর, তাহলে তার জন্য আমি কৌণিক ভরবেগের পরিবর্তন পাবো, বা আমি বলতে পারি সেখানে ঘূর্ণয়ন পাবো। আর যেখানে ঘূর্ণয়ন সেখানেই চলে আসবে আমাদের টর্ক।
যেখানেই ঘূর্ণায়ন সেখানেই চলে আসবে আমাদের টর্ক। তো তাহলে দেখো যে এইটার জন্য আমি কৌণিক ভরবেগের পরিবর্তন পাবো, এই বলটার জন্য আমি কৌণিক ভরবেগের পরিবর্তন পাবো। সো দেখো যে আমাদের কৌণিক ভরবেগ, ঠিক আছে, সো কৌণিক ভরবেগ এটাকে নরমালি রিপ্রেজেন্ট করা হয় এল ভেক্টর দিয়ে, আর এল ভেক্টরের মান হবে আর ভেক্টর আর হচ্ছে আমাদের পি ভেক্টরের মান, ঠিক আছে, আর ইন্টু পি। তো এই পিটা যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রৈখিক ভরবেগ, বুঝছো? পিটা হচ্ছে আমাদের কি রৈখিক ভরবেগ। আবার তুমি পিটাকে তাহলে এভাবে লিখতে পারো, পি ভেক্টরটা হচ্ছে আমাদের এম ইন্টু ভি ভেক্টর, বুঝছো? তো তাহলে এইটুকু জানলেই কিন্তু আপাতত আমাদের হয়ে যাচ্ছে। তো তাহলে এখন আমরা হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হওয়ার ট্রাই করি। তো আমরা কিন্তু বুঝে গেছি যে মাঝখানে যে বস্তুটা আছে বা যে বালকটা আছে তার লাভ দেখ, যা যে পরিমাণ বলই দেখ না কেন, এখানে তার কোনো লাভ নাই, সে লাভ দিলেও তার জন্য কোনো ঘূর্ণন এখানে ক্রিয়েট হবে না। সো তাহলে এখান থেকে তুমি যদি দেখো যে আমাদের ফাইনালি আমাদের যেই নৌকাটা আছে সেটা কোন দিকে ঘুরবে সেটা কিন্তু আমরা জানি, সেটা কোন দিকে ঘুরবে। তো দেখো যে ওর জন্যই তো ঘুরবে, তাই না? ও লাভ দিচ্ছে, তার মানে এদিকে লাভ দিচ্ছে, তার মানে সে বিপরীত মুখে একটা বল অ্যাপ্লাই করছে নৌকাতে, তার মানে পিছন দিকে। তার মানে বলতে পারি আমাদের ফাইনাল অ্যান্সার হবে এইটা, এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার, মানে এই ডিরেকশনটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাজাম্পশন। এখন আমরা দেখবো যে ম্যাথমেটিক্যালি এইটাই আসে কিনা। তো তাহলে আমাদের ফর্মুলা কি পাইছি, এল ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আমাদের আর ভেক্টর ইনটু পি ভেক্টর, ওকে। আর সেখান থেকে আমি পি ভেক্টরটার যে মানটা সেটাকে আমরা বলতে পারি এম ইনটু ভি ভেক্টর, ঠিক আছে। সো তাহলে এখন দেখো যে আমাদের আর ভেক্টরটা কিভাবে ডিফাইন করব, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে আর ভেক্টরটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে ডিফাইন করব। তো আরটা কি বোঝায়, তুমি তো একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘুরবা, তুমি তো একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘুরবা, তাই না? তো আর বলতে বোঝায় তুমি যেখানে বলটা অ্যাপ্লাই করছো, দেখো এটা যদি আমাদের স্ট্রাকচারাল বস্তুটা হয়, ঠিক আছে, সো তাহলে তুমি বলটা অ্যাপ্লাই করছো ধরো এখানে, বলটা অ্যাপ্লাই করছো ধরো এখানে, আর তোমার বস্তুটা তো অ্যাকচুয়ালি সেন্টার অফ মাসের সাপেক্ষে ঘুরবে, তাই না? সেন্টার অফ মাসের সাপেক্ষে ঘুরবে। তো তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্বটা, এদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটাকে অ্যাকচুয়ালি আমাদের রিপ্রেজেন্ট করা হয় আর ভেক্টর দিয়ে, বুঝছো ব্যাপারটা? তো এখন কথাটা হচ্ছে যে এইটা কোত্থেকে আসছে, এটা ওই টর্কের ধারণা থেকে আসছে। তো ওই যে আমি একটু আগে টর্কের কথাটা উচ্চারণ করছি না, সেই জন্যই মানে এই জন্যই মেনলি উচ্চারণ করছি। ব্যাপারটা হচ্ছে দেখো যে যখন তুমি একটা বস্তুকে এই বরাবর বল অ্যাপ্লাই করবা, সেই বলটা যদি আমাদের এফ পরিমাণ বল হয়, আর ও এই এখান দিয়ে, এইটা তো তার সেন্টার অফ মাস, তাহলে সেন্টার অফ মাসের সাপেক্ষেই তো ও ঘুরবে, সেন্টার অফ মাসের সাপেক্ষে ঘুরবে, তাই না? তো তার জন্য আর যেখানে ঘুরবে সেখানে অ্যাকচুয়ালি একটা টর্ক হবে, টর্ক সৃষ্টি হবে। আর টর্কের মানটা হবে কি, টর্কের মান আমরা জানি যে আর ক্রস এফ, আর ভেক্টর আর হচ্ছে আমাদের এফ ভেক্টর, এই দুইটার ক্রস গুণফল। আর এই যে আর ভেক্টরটা, এই আর ভেক্টরটা আমরা কিভাবে ডিফাইন করি, কোন বিন্দুর সাপেক্ষে বলটা অ্যাপ্লাই করছি আর কোন বিন্দুর সাপেক্ষে ঘুরবে তাদের দুইজনের মধ্যবর্তী দূরত্ব, এই যে এটা, এটাই হচ্ছে আমাদের আর ভেক্টর, বুঝছো? এটাই হচ্ছে আমাদের আর ভেক্টর, ওকে। তো এখান থেকে তাহলে সিমিলার অ্যাপ্রোচে আমি আর ভেক্টরটা কি হবে সেটা আমরা বুঝতে পারছি। তো তাহলে এখন আমরা যদি ম্যাথের দিকে আগাই, তো এখন আমরা আগে বয় ওয়ান এর জন্য কৌণিক ভরবেগটা কি হবে সেটা একটু বোঝার ট্রাই করি। তো তাহলে দেখো যে আমাদের আর ভেক্টরের মানটা কি হবে, দেখো আমাদের এইটা হচ্ছে সেন্টার পয়েন্ট। তো সেন্টার থেকে প্রথম যে বয় ওয়ান তার দূরত্বটা এইদিকে, এইদিকেই তো, তাই না? তো দেখো এই দিক বরাবর এইটা অ্যাকচুয়ালি কি বোঝায়, এই বরাবর হচ্ছে আমাদের আই বা এক্স অক্ষের পজিটিভ, তাহলে এই বরাবর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মাইনাস আই, বুঝছো? তো তাহলে আমি বলতে পারি না যে বয় ওয়ান এর জন্য আর ভেক্টরটা হবে মাইনাস ফাইভ আই ভেক্টর। তো ফাইভ কেন, কারণ হচ্ছে আমাদের টোটাল যে বোর্ডটা ছিল এটা কত মিটার ছিল, এটা ছিল আমাদের 10 মিটার। তো তাহলে তার অর্ধেক কত হবে, ফাইভ হবে। আর সেটা হচ্ছে মাইনাস আই ডিরেকশনে, তাহলে আর ভেক্টরটার ফুল রিপ্রেজেন্টেশন কি হবে, মাইনাস ফাইভ আই ক্যাপ, ওকে। সো এখন এখান থেকে তুমি দেখো ও তো লাভ দিচ্ছে, তাই না? সো ও যদি লাভ দেয়, তো তাহলে তার জন্য আমি এখন যেটা বের করব সেটা হচ্ছে এম ভিটা, এটা কত হবে। তো তাহলে দেখো যে এখানে এম এর মানটা কত, 50, আর ভি এর মানটা কত, সে কত বেগে লাভ দিছে, সে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে লাভ দিছে। কোন দিকে লাভ দিছে, সেটা হচ্ছে সে লাভ দিছে আমাদের জে বরাবর, তাই না? তো তাহলে এখানে আমাদের গুণ হবে 4 জে,
বা এইটা এখান থেকে যেটা আসবে আমাদের এই জিনিসটা আসবে। বোঝা গেছে? সো এইটুকু যদি বুঝো তো তাহলে এখানে অর যে ভরবেগ L1 যদি আমি চিন্তা করি, L1 এর মানটা কি হবে? R ভেক্টর ইন্টু আমাদের হচ্ছে AMB ভেক্টর। তো তাহলে আলটিমেটলি দেখো যে -5i, এখানে কিন্তু অবশ্যই একটা জিনিস খুবই কেয়ারফুলি খেয়াল করো, এটা কিন্তু আমাদের ক্রস গুণফল, এইটা আমাদের ক্রস গুণফল। ওকে, সো তাহলে দেখো এখন যদি আমরা আগাই ইন্টু আমাদের এখানে কি হবে 200 চেক। তো তাহলে দেখো ভ্যালু ভ্যালু দুইটা গুণ করে দাও, তাহলে আসবে কত আমাদের 1000। আর এখানে আমাদের ডিরেকশনটা ডিফাইন করার জন্য আই আর জে কে ক্রস করা লাগবে। সো আমরা শিখে আসছি যে আই আর জে কে যদি ক্রস করো তাহলে অলওয়েজ আসবে কে, পজিটিভ কে আসবে, একই ডিরেকশন আই থেকে জে, একই ডিরেকশনে, তাহলে আসবে কি পজিটিভ কে আসবে, তো কে ক্যাপ। এন্ড দেন এটার সামনে একটা নেগেটিভ সাইন হবে, কেন নেগেটিভ সাইন? ওই যে 200 আর 5 গুণ করছো, 5 এর সামনে তো একটা নেগেটিভ সাইন আছে, সো দ্যাটস এ -1000 কে ক্যাপ। সো এটার ইউনিটটা কি হবে? কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স টু। বুঝছো? সো এইটা ছিল আমাদের বয় 1 এর জন্য যে ভরবেগ পাবা, কৌণিক ভরবেগ পাবা সেটা। তো এখন দেখো যে এই ভরবেগটা কখন ভরবেগ, এটা কিন্তু লাফ দেওয়ার পরে, লাফ দেওয়ার পূর্বে কিন্তু ভরবেগ জিরোই হবে ভাই, এটা কৌণিক বল বা রৈখিক বল, কারণ সে তো লাফই দেয় না বা কোনো একটা নির্দিষ্ট দিশে স্থির ছিল। তো তার জন্য এখানে তো আমাদের আসলে কৌণিক ভরবেগ বলো বা রৈখিক ভরবেগ বলো কোনোটাই নাই। তাহলে এই যে এখানে যেটা চিন্তা করলাম এটা কিন্তু অবশ্যই লাফ দেওয়ার পরে। বুঝছো? এটা আমাদের লাফ দেওয়ার পর, লাফ দেওয়ার পর। ওকে, সো এইটা গেল বয় 1 এর জন্য। তো আর বয় 2 এর জন্য কি হবে? আমরা জানি যে এটা থিওরিটিক্যালি আমরা বলতে পারি যে বয় 2 এর জন্য হবে 0। তো এটা তুমি চাইলে আবার ম্যাথমেটিক্যালি দেখাইতেও পারো। সেটা হচ্ছে কিভাবে দেখো, সো আমি এখানেই দেখাই দেই ছোট্ট করে বয় 2। ওকে, সো তুমি দেখো যে বয় 2 যদি এখান থেকে লাফ দেয়, এই যে এখান থেকে তো লাফ দিচ্ছে, তো এখানে তুমি আরটা কিভাবে ডিফাইন করবা? নিজের থেকে নিজের দূরত্ব না, সে তো সেন্টার অফ মাসই আছে আর ওই বিন্দু সাপেক্ষে ঘুরাইতে চাচ্ছ, তো আর ভেক্টরের মানটা কি জিরো চলে আসবে না? তো জিরো যদি চলে আসে তো তাহলে দেখো যে এখানে আর এর সাথে তুমি যদি এখানে একটা জিরো নিয়ে আসো আর এর পরিবর্তে, তো জিরোর সাথে যাই গুণ দাও আলটিমেটলি তো জিরোই চলে আসবে। বোঝা গেছে ভাই? তো তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এল টুর যে মানটা, এল টুর যে মানটা সেটা হচ্ছে আমাদের জিরো, জিরো ভেক্টর দিয়ে দিই, জিরো ভেক্টর কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স টু। ওকে, তো তাহলে এখন আমাদের হচ্ছে আরেকটা ভরবেগ বের করতে হবে, ওইটা আর হচ্ছে এভাবে ভাঙিয়ে করার তো কিছু নাই, ওইটা আমাদের বের করতে হবে। সেটা কার ভরবেগ বলতো? বোটের ভরবেগ। তো তাহলে আমাদের অ্যাকচুয়ালি ফাইনাল লাইন কি হবে? ফাইনাল লাইনটা হবে দেখো যে আগে ইকুয়াল টু হবে আমাদের পরে কৌণিক ভরবেগ। আগে পরে বলতে হচ্ছে যে লাফ দেওয়ার আগে আর লাফ দেওয়ার পরে, ঠিক আছে? সো তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, এটা হবে আমাদের জিরো, আর এখানে একটা হবে L1 ভেক্টর, L2 ভেক্টর, আর হচ্ছে আমাদের LB দিলাম, এটা হচ্ছে আমাদের বয় 1, সো দ্যাটস ওয়াই 1, বয় 2 দ্যাটস ওয়াই 2, আর বি বলতে আমরা বোটের যেই কৌণিক ভরবেগ সেটা। তো তাহলে এখান থেকে যদি তুমি দেখো কি আসবে, LB টা আসবে অ্যাকচুয়ালি দেখো আমাদের L2 এর মানও 0 আর L1 এর মানটা আমরা পাইছি -1000 কে ক্যাপ। সো তাহলে এখান থেকে আমি বলতে পারি এটা আসবে 1000 কে ক্যাপ। এটাই, এটাই আমাদের উত্তর। তো এইটা যদি করে আসো তাহলে ডিরেকশনটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। সো কে ক্যাপ, কে ক্যাপ বলতে কি বোঝাইতেছে? কে ক্যাপ অলওয়েজ একটা ঘূর্ণন বোঝায়, কোনো অ্যান্সারের বা কোনো ক্রস গুণফলের অ্যান্সার যদি কে ক্যাপ আসে, এটা বোঝায় যে ওই বস্তুটার ঘূর্ণন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা মনে রাখো। বুঝছো? সো অ্যান্টি ক্লকওয়াইজ একটা ঘূর্ণন। তো তাহলে দেখো আমাদের বোর্ডটা ছিল এরকম, বোর্ডটা ছিল এরকম একটা বোর্ড ছিল, তো তার অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন মানে কি এই বরাবর ঘুরতেছে, এই দিক বরাবর, তো এই দিক বরাবর ঘুরতেছে, তাই না? তার মানে কি আমি ওই যে প্রথমে প্রেডিকশনটা করছি যে নৌকাটা এই দিক বরাবর মুভ হবে, সেটার সাথে মিলছে না? এই যে দেখো এখানে বলছিলাম না যে ফাইনাল অ্যান্সার হবে এই ডিরেকশনটা। আলটিমেটলি দেখছো কে ক্যাপ আসছে, কে ক্যাপ অ্যাকচুয়ালি একটা ডিরেকশন বোঝায়, সেই ডিরেকশনটা অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ, এটা মাথায় রাখবা। বুঝছো? যে কোনো কোশ্চেনে এটা চলে আসতে পারে। তো এখন আমাদের হচ্ছে পরিবর্তনটা দরকার, কৌণিক ভরবেগের পরিবর্তন। তো ইনিশিয়ালি তো জিরো ছিল আর ফাইনালি তো এটা পেলাই, তো তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তন যেটা, তো সেটা অ্যাকচুয়ালি কত হবে? তো ইনিশিয়ালি জিরো, ফাইনাল হচ্ছে আমাদের এটা, তাহলে ফাইনাল যেটা ছিল সেটা থেকে যদি তুমি জিরো ভেক্টর বাদ দাও তাহলে এইটাই থাকবে, তাহলে 1000 কে ক্যাপ। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল কৌণিক ভরবেগের অ্যান্সার। আর রৈখিক ভরবেগের অ্যান্সার আর রৈখিক ভরবেগের যে চেঞ্জটা সেটা তো আমরা এখানে দেখলাম, সেটা অ্যাকচুয়ালি আমাদের জিরো। ওকে, সো এটাই ছিল ওভারঅল কোশ্চেনটা।